লালমনিরহাট ও মেহেরপুরে বিএসএফের পুশিন চেষ্টায় বিজিবি ও স্থানীয়দের বাধা। কুড়িগ্রামের শূন্যরেখায় এখনো ৫ জনের অবস্থান। জরিমানা ছাড়া দেশ ছাড়ার বা বৈধ হওয়ার শেষ সুযোগ দিচ্ছে আমিরাত। ৩০ দিনের বিশেষ সুযোগ শেষ হবে ৯ জুলাই। খুশি প্রবাসীরা। স্বাগত প্রবাসের সংবাদের সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। শুরুতে ফুটবল বিশ্বকাপের খবর। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের খোঁজে মাঠে নামছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ফিলাডেলফিয়ায় তাদের প্রতিপক্ষ হাইতি। অতীত পরিসংখ্যান, র্যাঙ্কিং এবং শক্তির বিচারে অনেক এগিয়ে সেলেসাওরা। তবে নকআউট পর্ব নিশ্চিত করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই দু দলের সামনে। ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় ভোর 6:30টায়। ফিলাডেলফিয়ায় এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিতে চায় ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলের ড্রর হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া কার্লো আনচেলিত্তির শিষ্যরা। ওই ম্যাচে পিছিয়ে পড়েও ভিনিসিয়াস জুনিয়রের গোলে সমতায় ফেরে রাফিনহারা। তবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে ভক্তদের প্রত্যাশা অনেক বেশি। অন্যদিকে ৫৪ বছর পর বিশ্বকাপ মঞ্চে ফেরা হাইতির সামনে কঠিন চ্যালেঞ্জ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে ব্যাকফুটে ক্যারিবিয়ান অঞ্চলের দেশটি। নকআউট পর্বে আশা বাঁচিয়ে রাখতে ব্রাজিলের সাথে অসাধ্য সাধন করতে হবে তাদের। বিশ্বকাপে এই দুই দলের প্রথম দেখা এটি। তবে আন্তর্জাতিক ফুটবলে এর আগে ৩ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। ৩ ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল। ওই ম্যাচগুলোতে ব্রাজিল পেয়েছে ১৭ গোল। বিপরীতে হাইতির গোল মাত্র একটি। সবশেষ ২০১৬ সালে কোপা আমেরিকায় যুক্তরাষ্ট্রে হাইতিকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল সেলেসাওরা। ফিফা র্যাঙ্কিংয়েও দুই দলের ব্যবধান বিশাল। ৬ নম্বরে থাকা ব্রাজিলের বিপক্ষে ৮৪তম স্থানে থাকা হাইতির জন্য এক কঠিন পরীক্ষা। তবে বিশ্বকাপে কোনো দলকেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই। তাছাড়া নেইমারকে এই ম্যাচেও পাচ্ছে না ব্রাজিল। আছে ইভানেস ও ক্যাসিমেরোর হলুদ কার্ড। তাই একটু বাড়তি সতর্কতা নিয়েই মাঠে নামতে হবে সেলেসাওদের। মাহাদি ইমরান, নিউজ 24। বিশ্বকাপে হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিলের জয় নিয়ে ভবিষ্যৎবাণী করেছে রিও ডি জেনিরোর অ্যাকোয়ারিয়ামের হাঙর রিতিনহা। ১৯ জুন দর্শকদের সামনে হাইতির পরিবর্তে ব্রাজিলের পতাকা লাগানো কন্টেইনার বেছে নেয় রিতিনহা। অভিনেত্রী সারা আব্রেও আশাবাদী ব্রাজিল ২-০ বা ৩-০ গোলে জিতবে। তবে পশু চিকিৎসক ওয়াল্টার অ্যাস্টেফ জানান, নেইমারের অনুপস্থিতির কারণে এবারে তারা অতীতের মতো আত্মবিশ্বাসী নন, তবুও ষষ্ঠ শিরোপার আশা রাখছেন। এর আগে মরক্কোর বিপক্ষে রিতিনহার ভবিষ্যৎবাণী সত্ত্বেও ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। নেইমারকে ছাড়াই কাল ফিলাডেলফিয়ায় হাতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। আজও লালমনিরহাট ও মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা ব্যর্থ হয়। কুড়িগ্রামে রৌমারী সীমান্তে ৫ দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন ৫ জন। এদিকে সারা দেশের সীমান্তে বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থানে আছেন গ্রামবাসীও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সীমান্ত জুড়ে চলমান চাপা উত্তেজনার মধ্যেই আবারও পুশিন চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের কারণে তা পণ্ড হয়ে যায়। শুক্রবার ভোরে মেহেরপুরের খালপাড়া সীমান্তের ১১৬ নং মেইন পিলারের কাছে ৪ জনকে পুশিন করার চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করে। বিএসএফরা গেট খুলে ১১৬ নম্বর পিলার থেকে ওরা ৩টা মহিলা একটা পুরুষ ওদের পুশিনের চেষ্টা করে। তারপরে আমাদের বিজিবি ভাইরা ওদের রুখে দেয়। রুখে দেওয়ার পরে ওদের সীমানার দিকে পাঠিয়ে দেয়। অত বিজিবি তারা লোক ধরেছিল রাস্তা থেকে। ধরে নিয়ে আসার পরে গ্রামবাসীকে ডাকলো, দেখি সে লোক ফেরত দিল যে তোমরা ইন্ডিয়ার লোক, ইন্ডিয়া যাও, কোনোভাবে আমাদের বাংলাদেশে আসার চেষ্টা করবেন। লালমনিরহাটের পাটগ্রামের কালীহাট সীমান্ত দিয়ে ৩ জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিজিবির বাধায় ব্যর্থ হয় তা। আমরা বিজিবি এবং গ্রাম পুলিশ পাহারা আছি, লোক আসতে দেব না, আমরা সজাগ আছি, দেখব। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৫ দিন ধরে শূন্য রেখায় অবস্থান করছে ৫ জন।
স্বাভাবিক আছে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ সীমান্ত পরিস্থিতি। সতর্ক অবস্থানে আছে বিজিবি ও স্থানীয়রা। কোনো অবৈধ ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে না পারে, কুশিন যাতে হতে না পারে, সেভাবে আমরা তৎপরতা বৃদ্ধি রেখেছি। জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ সীমান্তে বিজিবি কড়া নজরদারি ও টহল অব্যাহত রেখেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর দলটিতে পদত্যাগের হিড়িক পড়েছে। তৃণমূলের নেতা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পৌরসভার মেয়র ও কাউন্সিলররা একে একে ইস্তফা দিচ্ছেন। সেই তালিকায় এবার যুক্ত হয়েছেন রাজ্যের দুই সাবেক প্রভাবশালী মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও গৌতম দেব। এর আগে বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পরপরই কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ও চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী পদত্যাগ করেন। আটকে পড়া বিদেশি নাগরিকদের জন্য একটি বড় স্বস্তির খবর দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত। আঞ্চলিক ফ্লাইট বিপর্যয়ের কারণে যারা নির্দিষ্ট সময়ে দেশ ছাড়তে পারেননি তাদের আর্থিক বোঝা কমাতে 30 দিনের একটি বিশেষ গ্রেস পিরিয়ড বা সময়সীমা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত 10 জুন থেকে শুরু হওয়া এই বিশেষ সুযোগটি চলবে আগামী 9 জুলাই পর্যন্ত। এই নির্ধারিত সময়ের মধ্যে ভুক্তভোগী প্রবাসীরা কোনো ধরনের জরিমানা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারবেন অথবা নতুন ভিসায় নিজেদের স্ট্যাটাস বৈধ করে সেখানে বসবাস ও কাজ চালিয়ে যেতে পারবেন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ইস্যুতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। জালিয়াতি বা তথ্য গোপনের মাধ্যমে পাওয়া ন্যাচারালাইজড নাগরিকত্ব খতিয়ে দেখে বাতিলের কঠোর অভিযান শুরু করেছে ট্রাম্প প্রশাসন। চলতি বছরের শুরুতেই কয়েক ডজন মামলা হয়েছে। সতর্ক করা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে নাগরিকত্ব বাতিলের পাশাপাশি সংশ্লিষ্টদের দেশ ছাড়ার ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের রাজনৈতিক ও আইনি চাপ তৈরি করবে। মার্কিন পাসপোর্ট হাতে পাওয়ার পর অনেকের কাছেই মনে হয় অনিশ্চয়তার অধ্যায় শেষ, কিন্তু ট্রাম্প প্রশাসনের নতুন উদ্যোগ সেই ধারণাকেই আবার প্রশ্নের মুখে ফেলেছে। জালিয়াতি বা তথ্য গোপনের অভিযোগে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের শনাক্ত করে তাদের নাগরিকত্ব বাতিলের আইনি প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। পরিকল্পনা অনুযায়ী অক্টোবরের মধ্যেই অন্তত 250 জনের বিরুদ্ধে মামলা করা হতে পারে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত 2 মাসেরও কম সময়ে 29 জন ন্যাচারালাইজড নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে। তুলনায় গত প্রায় 2 দশক ধরে বছরে গড়ে এ ধরনের মামলা ছিল মাত্র 10টি। এই প্রক্রিয়া আরো জোরদার করতে বিভিন্ন ইউনিট থেকে আইনজীবীদের সরিয়ে বিশেষ ডিন্যাচারালাইজেশন ইউনিটে যুক্ত করা হচ্ছে। প্রশাসনের দাবি, নাগরিকত্ব কোনো সাধারণ সুবিধা নয়, এর অপব্যবহারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মূল লক্ষ্য গুরুতর অপরাধে জড়িত ব্যক্তি যারা নাগরিকত্ব আবেদনে জালিয়াতি করেছে, যৌন অপরাধে যুক্ত ছিল বা সন্ত্রাসবাদকে সমর্থন করেছে। তবে সমালোচকদের আশঙ্কা ভিন্ন। তাদের মতে এই অভিযান শুধু বড় অপরাধ নয়, বরং ছোটখাটো তথ্যগত অসঙ্গতিও তদন্তের আওতায় আনতে পারে। এতে নাগরিকত্ব পাওয়া লাখো অভিবাসীর মধ্যে নতুন করে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হতে পারে, আইনি চাপও তৈরি করবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্যারিসে আজ পর্দা নামছে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ভিভাটেক 2026। এবারের মেলার কেন্দ্র ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত স্বনির্ভরতার প্রশ্ন। ইউরোপীয় নেতাদের মতে এআই এখন শুধু উদ্ভাবনের ক্ষেত্র নয়, বরং রাজনৈতিক শক্তি ও জাতীয় নিরাপত্তার কৌশলগত ভিত্তি। ফ্রান্সের প্যারিস থেকে ফেরদৌস করিমের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে বৈশ্বিক প্রতিযোগিতা এখন আর শুধু উদ্ভাবনের নয়, আধিপত্যেরও। সে বার্তা নিয়েই প্যারিসে শেষ হলো বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ভিভাটেক 2026। প্যারিস এক্সপো পোর্তো দা ভার্সাইয়ে 4 দিনের এই আয়োজনে অংশ নেন প্রায় 14,000 স্টার্টআপ, 4,000-এরও বেশি প্রদর্শক এবং 170-টিরও বেশি দেশের প্রতিনিধি। দর্শনার্থী সংখ্যা পৌঁছায় প্রায় 1,80,000-এ।
প্যারিসে ইউরোপের বৃহত্তর প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক বিভিন্ন দেশের টেকনোলজির সাথে অংশ নেওয়ায় জানার পরিধি বাড়ছে। তবে পুরো আয়োজনের কেন্দ্রে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ইউরোপীয় নীতি নির্ধারক ও প্রযুক্তি নেতারা জোর দিয়েছে নিজস্ব এআই মডেল, ক্লাউড অবকাঠামো, ডেটা সেন্টার ও চিপ প্রযুক্তি গড়ে তোলার উপর। তাদের মতে এআই এখন শুধু প্রযুক্তিগত উদ্ভাবনের বিষয় নয়, এটি অর্থনৈতিক শক্তি, শিল্প প্রতিযোগিতা এবং জাতীয় নিরাপত্তার অন্যতম ভিত্তি। বিশেষ আলোচনা ছিল ফরাসি স্টার্টআপ মিস্টাল এআই। ওপেন সোর্স ভিত্তিক ভাষা মডেল তৈরি করে প্রতিষ্ঠানটি দেখাতে চায় এআই এর ভবিষ্যৎ শুধু সিলিকন ভ্যালিতে সীমাবদ্ধ নয়, ইউরোপেও হতে পারে উদ্ভাবনের নতুন কেন্দ্র। তবে গত বছর অংশগ্রহণ থাকলেও এবারের ভিভাটেকে কোনো বাংলাদেশি স্টার্টআপের উপস্থিতি ছিল না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ তরুণ নেতৃত্বের স্বীকৃতি ডায়না অ্যাওয়ার্ডের বিচারক প্যানেলের লিড জাজ হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের তরুণ উদ্যোক্তা ফায়েজ বেলাল। আন্তর্জাতিক এ প্ল্যাটফর্মে তার এই ভূমিকা বাংলাদেশের তরুণ নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। প্রয়াত ব্রিটিশ রাজকুমারী প্রিন্সেস ডায়ানা স্মরণে প্রতিষ্ঠিত ডায়না অ্যাওয়ার্ড 25 বছরের কম বয়সী তরুণদের জন্য বিশ্বের অন্যতম সম্মানজনক স্বীকৃতি। সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা তরুণদের এই পুরস্কার দেওয়া হয়। প্রিন্সেস ডায়ানার 2 ছেলে প্রিন্সেস উইলিয়াম ও প্রিন্স হ্যারি এ কার্যক্রমের সঙ্গে যুক্ত। মোহাম্মদপুর যেন রাজধানীর এক অনিরাপদ জনপদ। কিশোর গ্যাং, মাদক কারবার আর ছিনতাইকারীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। এমনকি অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ওপরও হামলা করছে ছিনতাইকারীরা। বিশেষজ্ঞরা বলছেন, মোহাম্মদপুরে শান্তি ফেরাতে প্রয়োজন দীর্ঘমেয়াদী বিশেষ পরিকল্পনা। মাসুদ লাবণীর রিপোর্ট। রাজধানী বুকে এক আতঙ্কের জনপদ যেন এই মোহাম্মদপুর। কিছুদিন শান্ত থাকার পর এখানে আবারও মাথাচাড়া দিয়ে ওঠে অপরাধীরা। ছিনতাইকারী, চাঁদাবাজ আর মাদক কারবারিদের প্রকাশ্যে দ্বন্দ্বে, খুন খারাপি ছাড়াও তাদের দৌরাত্ম্যে এখন সাধারণ মানুষের নিরাপত্তা তলানিতে। 17 জুন রাতে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় বেসরকারি কুরিয়ার সার্ভিস স্টেট ফার্স্টের অফিসে চাঁদা দাবি করে কয়েকজন। তাদের দেয়া 1 ঘন্টার মধ্যে চাঁদা না দেয় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। কালা ফারুক পরে আমগরে আপনারা বের হয়ে যান, পরে আমগরে বের হয়ে দিছে, পরে আমি খাড়া রয়েছি, আরেকবার গেছি, পরে দাপ পিতে বার করে দিছে, বের হয়ে যান, আপনার কথা নেই। এর একদিন আগে ছিনতাইকারী ধরতে গিয়ে তাদের হামলায় আহত হন আদাবর থানার ওসি ও এক এসআই। শুধু আদাবর নয়, পুরো মোহাম্মদপুরে প্রতিদিনই ঘটছে একাধিক ছিনতাইয়ের ঘটনা। এতে নিরাপত্তাহীন বোধ করছেন এলাকাবাসী। আমার মোবাইল এইখান থেকে আমি কথা মোবাইলটা টান দিলে গেছে, হ্যাঁ দেন পোস্ট দিলাম। মাঝে মধ্যে চিল্লা পাল্লা শুনি দিনে দুপুরে। বাচ্চা কাচ্চা নিয়ে যখন থাকি বাইরে বের হইতে ভয় লাগে, এই জন্য বাইরেও বের হই না ফ্যামিলি নিয়ে। পুলিশ বলছে অপরাধী আটক করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, কারণ জামিনে বের হয়ে তারা আবারও অপরাধে জড়াচ্ছে। আমাদের এভারেজে প্রতিদিন প্রায় 550 থেকে 50-এর আশেপাশে 50+ মাইনাস আসামি আমরা বিভিন্ন অপরাধে বিজ্ঞ আদালতে সোপর্দ করি। 3-4টা থানার সমান মামলা এখনো মোহাম্মদপুরে হয়। 4 থেকে 5টা থানার সম পরিমাণে অপরাধী বাস করে মোহাম্মদপুরে। 4 থেকে 5টা থানার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে হয় মোহাম্মদপুরে, কিন্তু থানা তো এক। বিশেষজ্ঞরা বলছেন, কেবল চিরুনি অভিযান চালিয়ে সাময়িক স্বস্তি মিললেও অপরাধের পেছনের গডফাদারদের আইনের আওতায় আনা জরুরি। অনিরাপদ হয়ে পড়ছে, এগুলো আসলে দেশের প্রয়োজনই বন্ধ করা প্রয়োজন। নতুন করে সজ্জিত করে অথবা বিন্যাস করে মানুষের সামনে বা জনগণের সামনে তারা সেই কর্মপরিধি নিয়ে অথবা কর্মদক্ষতা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে যাতে তারা ভূমিকা রাখে। এই এলাকার নিরাপত্তা নিশ্চিতে সরকারের বিশেষ নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে এলাকাবাসী। মাসুদ লাবণী, নিউজ 24, ঢাকা।
চট্টগ্রামের রাজধানে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের নেতা মাসুদুল হক চৌধুরীকে। পরিবারের দাবি, এই হত্যাকাণ্ডে অংশ নেওয়া সবাই ভাড়াটে খুনি। এদিকে হত্যাকাণ্ডে জড়িত 6 জনকে শনাক্ত করা হয়েছে, গ্রেপ্তার হয়েছে 1 জন। সম্প্রতি সন্ত্রাসের জনপদ হয়ে ওঠা রাউজানের মাসুদ হত্যাকাণ্ড নিয়ে আকরাম হোসেনের 3 পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব আজ। 13 জুন দুপুরে রাউজানের পাহাড়তলী চৌমোহনী বাজারে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে। দিনে দুপুরে ব্যস্ততম এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো রাউজানে। 3-4 জন ওখানে গাড়িতে ছিল, গাড়ি থেকে আইসা দেখতেছে মরে নাই, উনি দর মারাইতেছে। মরা নিশ্চিত করার জন্য ওনারা মাথা যেটা মারছে এটা তো মাথা মর্ষ কভার ছিটে গেছে। নিহতের পরিবারের দাবি, হত্যাকাণ্ডে অংশ নেওয়া ব্যক্তিরা সবাই ভাড়াটে খুনি। ওরা হচ্ছে অরিজিনাল কিলার, ওরা সন্ত্রাসী, ওরা আপনার কন্ট্রাক্টে মার্ডারও করে। আরো মাস্টার মাইন্ড প্রমাণ করার জন্য বা তাদের স্বার্থ ইয়া করার জন্য আমাদেরকে এই লোক দিয়ে মারানো হয়েছে। এদিকে স্থানীয়রা জানান, মাসুদ সাধারণত একা চলাফেরা করতেন না, তার সঙ্গে প্রায় সময়ই লোকজন থাকতো। তো 3-4 জন লোক ওনার সাথে অল টাইম থাকে। একা আসলো কেন? হয়তো ওনারা ইনফরমেশন দিয়ে আনছে, নাইলে একা তো ঘোরার কোনো কথাই না। নিশ্চিত উনি যে এখানে আসবে এটা ইনফরমেশন পাওয়ার পরে ওনারা এখানে আসি ওনারা অ্যাটাক করছে। পুলিশ বলছে ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নেপথ্যের সবাইকে শনাক্তের চেষ্টা চলছে। আমরা কিছু গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি যে যিনি মারা গিয়েছেন যুবদল নেতা, তিনি একটি ইউনিয়নের চেয়ারম্যান হবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, যে তার এই চেয়ারম্যান হবার পথের কাঁটা হিসেবে কেউ ভেবে এই কাজটা করলেন কিনা। সর্ব অ্যাঙ্গেলেই আমরা দেখছি। আমরা আশাবাদী খুব শীঘ্রই এর গোড়ায় চলে যাব, উৎসে পেয়ে যাব। মাসুদকে কেন হত্যা করা হলো আর কার নির্দেশেই এই হত্যাটি সংঘটিত হলো, সেই রহস্য উন্মোচনের দাবি পরিবারের। চট্টগ্রামের রাউজান থেকে আকরাম হোসাইন, নিউজ 24। জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। এখন বিএনপিও সেই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। শুক্রবার নারায়ণগঞ্জে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। আহ্বান জানান সরকারকে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করার। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর জামায়াতের কর্মী সম্মেলন। অংশ নেন নগরীর বিভিন্ন ওয়ার্ড, জোন ও থানা শাখার নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, বিএনপি সংসদে বিরোধী দলকে তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করছে। সবখানে দলীয় লোক বসিয়ে একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে তারা। একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে হবে না। সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার এই সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। সবচেয়ে বেশি গালি দিত বিএনপিকে, সাথে সাথে আমাদেরকে একটু রাখতো, ছাড় দিত না। এখন বিএনপিও ওই পুরানো আওয়ামী লীগ যা বলতো সেই পুরানো আমলের কথাগুলো এখন তারাও জপা শুরু করেছে। তিনি আরো বলেন, ব্যবসায়ীরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের নীরব চাঁদাবাজিতে অতিষ্ঠ। এই চাঁদাবাজরা ভালো থাকতে দিচ্ছে না। এই চাঁদাবাজ কারা, কোন দলের? নারায়ণগঞ্জবাসী আপনারা এদেরকে চিনেন কিনা? দলের নেতা হয়ে বলা হবে আমরা দুর্নীতির টুটি চেপে ধরব, আর ঘরে ঘরে চাঁদাবাজদেরকে লেলিয়ে দিবেন। কথার সাথে কাজের মিল নেই। মহানগর আমির মাওলানা আব্দুল জব্বারকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি। পরে মুন্সিগঞ্জে বার্ষিক রুকুন সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় বৈষম্যহীন ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জামায়াত আমির। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ছুটির দিনে দেশের বিভিন্ন স্থানে নানান কর্মসূচিতে অংশ নিলেন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এসবের মধ্যে ছিল তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি, বিচার ব্যবস্থা সংস্কার, শিক্ষায় শৃঙ্খলা, খাল উদ্ধার ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়। উঠে এসেছে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও অগ্রাধিকারের চিত্র।
উত্তরের জনপদের দীর্ঘদিনের প্রত্যাশার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে নতুন অগ্রগতির ইঙ্গিত দিয়েছে সরকার। ছুটির দিনে লালমনিরহাটে তিস্তা ব্যারেজ পরিদর্শনে যান পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী। জানান দ্রুতই একনেকে উঠবে এই প্রকল্প। পানি রিজার্ভার তৈরি করা যায় এই ডিজাইনের মধ্যে, সেটাকে গুরুত্ব দিতে বলছেন উনি। যেটা আপনাদের দুঃখ আপনাদের আনন্দে পরিণত হবে এবং আপনাদের উৎপাদনে পরিণত হবে এবং অর্থনীতির বীজ চাঙ্গা হবে ইনশাল্লাহ। সাভারে এক কর্মশালায় যোগ দেন আইনমন্ত্রী। উঠে আসে মামলার জট কমানোর প্রসঙ্গ। মন্ত্রী বলেন, নেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদী সংস্কারের উদ্যোগ। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা দীর্ঘমেয়াদী পদক্ষেপ, সংক্ষিপ্ত কোনো রূপ না এটা। তো দীর্ঘমেয়াদী পদক্ষেপে একটু সময় লাগবে এটা অনুধাবন করতে। শিক্ষা খাতেও আসছে নতুন কড়াকড়ি। রাজধানীতে এক আয়োজনে শিক্ষামন্ত্রী জানান, কর্মমুখী মানব সম্পদ গড়ে তুলতে চায় সরকার। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি শিক্ষা ব্যবস্থাকে পূর্ণ আদল থেকে বেরিয়ে এসে নতুন ভাবে যেন আমরা করতে পারি সেই যাত্রা তিনি শুরু করেছেন। দীর্ঘ 25 বছর পর মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী নয়নের খাল উদ্ধারে শুরু হয়েছে অভিযান। অংশ নেন স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী। খালের ব্যাপারে আমরা পরিকল্পনা করছি মাননীয় সংসদ সদস্যের পরামর্শে যে খালের দুই পাশে রিটার্নিং ওয়াল বা গাইড ওয়াল এবং ফুটপাত করে দিয়ে তাতে সৌন্দর্য বর্ধন করে দেওয়া যায়। রাজধানীতে ফল উৎসবের উদ্বোধনী আয়োজনে যোগ দেন তথ্যমন্ত্রী। আহ্বান জানান সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার। ফল বিনিময় করা, একসঙ্গে মিলে ফল খাওয়া, এটা কিন্তু একটা আমি মনে করি শুধুমাত্র ছোটখাটো উৎসব না, এর কিন্তু একটা সুদূর প্রসারী সংস্কৃতি আছে। উন্নয়ন, সংস্কার, শিক্ষা, পরিবেশ ও সংস্কৃতি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সরকারের অগ্রাধিকারের নানা দিক উঠে এসেছে মন্ত্রী প্রতিমন্ত্রীদের বক্তব্যে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দ্বিতীয় টি-20 ম্যাচে জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত পারল না বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে 7 রানে হেরেছে টাইগাররা। ফলে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা। চট্টগ্রামে যেন দেখা গেল একই ম্যাচের দুটি ভিন্ন গল্প। প্রথম ইনিংসে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে লড়াকু সংগ্রহ করে টিম অস্ট্রেলিয়া। অন্যদিকে রান তাড়ায় বাংলাদেশের গল্পটা ছিল ঠিক উল্টো। ম্যাচের অর্ধেকেরও বেশি সময় নিয়ন্ত্রণ ছিল টাইগারদের হাতে। তবে শেষ পর্যন্ত একের পর এক ভুল সিদ্ধান্ত আর কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে 7 রানে হারে তাওহিদ হৃদয়ের দল। সাগরিকায় আগে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই চাপে পড়ে অজিরা। 40 রানেই নেই 3 উইকেট। তবে 97 রানে জুটি গড়ে বিপর্যয় সামাল দেন ম্যাট রেনশো ও টিম ডেভিড। রেনশোর 89 ও ডেভিডের 45 রানের উপর ভর করে 196 রানের বড় সংগ্রহ পায় অজিরা। 197 রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 72 রান করে টাইগাররা। তানজিদ 30 রান করে ফিরলেও এক প্রান্ত ধরে রাখেন সাইফ হাসান। সাইফ ও ইমনের 53 রানের জুটিতে বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে। লোয়ার মিডল অর্ডারে পুরোপুরি ব্যর্থ শামীম সাকলাইনরা। তাতে আর সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ। শেষ দিকে তাওহিদ হৃদয় একাই লড়াই চালিয়ে যান। তার ব্যাট থেকে আসে 35 রান। 189 রানে থামে টাইগারদের ইনিংস। নিউজ 24। আর এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।